হাতে গোনার কয়েকটা দিন বাকি রাম মন্দির উদ্বোধনে। নিয়োগ দুর্নীতির সাথে সাথে রাম মন্দির ইস্যুকে কেন্দ্র করে রাজনীতিতে পারদ ক্রমেই চড়ছে। আর এমত অবস্থায় এক অন্য মাত্রা যোগ করেছে শঙ্করাচার্যদের বক্তব্য। তারা বয়কট করেছেন এই অনুষ্ঠান, রাম মন্দির উদ্বোধনে তারা যাবেন না। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সজল ঘোষ, তার সঙ্গে কথা বলবো। এবার কি বলবেন যে শঙ্করাচার্যরাও হিন্দু সনাতন ধর্মের বিরোধী? না, সনাতন ধর্মের বিরোধী কেন হতে যাবে? কিন্তু আপনাদের নিয়ে মহাজালা। দেখুন, হিন্দু ধর্মে তর্ক আছে, হিন্দু ধর্মে বিতর্ক আছে, বিতর্ক সভা আছে, সাধুদের প্রবচন সভা আছে। বিতর্ক হতে পারে, থাকতে পারে, কোন ধর্মে নেই? যদি বিতর্ক না থাকতো তাহলে ওই হরিজন ব্রাহ্মণ ক্ষত্রিয় আলাদা হতো না তো। যদি বিতর্ক না থাকতো তাতে আপনার এই যে ক্যাথলিক প্রোটেস্টান্ট খ্রিস্টানদের ভেতরে হতো না। যদি বিতর্ক না থাকতো তাহলে মুসলিমদের ভেতরে যে ভাগগুলো আছে সেই ভাগগুলো হতো না। হ্যাঁ, সেখানে শিয়া সুন্নি হতো না। এখানেও কোনো বিভেদ হয়েছে, কোনো মতপার্থক্য হয়েছে। এর সঙ্গে সনাতন বিরোধিতার তো কোনো ব্যাপার নেই। কেউ সনাতন বিরোধী হয়ে পড়লো এরকম তো কোনো ব্যাপার নেই। আমি আশা করি আমি নগণ্য মানুষ, আমি আশা করি এসব আবার ওনারা ঠিক হয়ে যাবেন, ঠিক করে দেবেন। এটা একটা বিরাট হিন্দুদের সেন্টিমেন্টাল ব্যাপার। সেখানে হিন্দু শঙ্করাচার্য নিশ্চয়ই ব্যাপারটা একটা মিটে যাবে আমার ধারণা। আর এইসব বড় বড় ব্যাপারের মধ্যে আমার জ্ঞান খুব সীমিত। আর এই 2024-এর লোকসভার বৈতরণী কি বিজেপি এই রাম মন্দির ইস্যুকে কেন্দ্র করেই পার করতে চাইছে? না হলে এই যে বারংবার বলছেন শঙ্করাচার্যরা, মন্দির এখনো অবধি সম্পূর্ণভাবে নির্মিত হয়নি, অসম্পূর্ণ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা, এবং এই নিয়ে তো কটাক্ষ আসছে যে অসম্পূর্ণ মন্দিরে তড়িঘড়ি প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে শুধুমাত্র ভোট ইস্যুকে সামনে রেখে। আমার জানা নেই এই বিষয়টা যে অসম্পূর্ণ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা যায় কি যায় না, এই বিষয়টায় আমার সত্যি কোনো জ্ঞান নাই। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন যে 24-এর নির্বাচনটা আমরা রাম মন্দিরকে ইস্যু করে পার হব কেন, আপনার মাথায় এই কথাটা এলো কেন? আপনি আজকাল নিশ্চয়ই ওই যেগুলো সে ধর্মতলায় গরু খেয়ে যারা ধর্মনিরপেক্ষতা প্রমাণ করে, আপনি নিশ্চয়ই তাদের আশেপাশে বেশি ঘুরছেন, ইনফ্লুয়েন্স হচ্ছে। আপনাদের মাথায় এই কথাটা এলো কেন? আমরা নির্বাচনী বৈতরণী পার হব, হ্যাঁ, চাঁদের বুকে ভারতবর্ষের পদচিহ্নকে দেখি। আমরা নির্বাচনী বৈতরণী পার হব ভারতবর্ষের অ্যাকাউন্টে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা দেখিয়ে। আমরা নির্বাচনী বৈতরণী পার হব 70,000 কিলোমিটার রাস্তা দেখিয়ে। আমরা নির্বাচনী বৈতরণী পার হব 25টা এইমস দেখিয়ে। আমরা নির্বাচনী বৈতরণী পার হব যে গত 60 বছরে তোমরা কতগুলো এয়ারপোর্ট করেছো আর আমরা কতগুলো এয়ারপোর্ট করেছি সেটা দেখিয়ে। আমরা নির্বাচনী বৈতরণী পার হব যে আমরা কতগুলো হাসপাতাল করেছি সেটা দেখিয়ে। আমরা নির্বাচনী বৈতরণী পার হব মানুষকে কতটা কর্মসংস্থান দিতে পেরেছি সেটা দেখিয়ে। আমরা নির্বাচনী বৈতরণী পার হব শান্ত কাশ্মীরকে দেখিয়ে। আমরা নির্বাচনী বৈতরণী পার হব 370 ধারা বিলোপ করার মধ্যে দিয়ে। আমরা নির্বাচনী বৈতরণী পার হব 3 তালাক তুলে দেওয়ার মধ্যে দিয়ে। আমরা নির্বাচনী বৈতরণী পার হব বিশ্বকর্মা প্রজেক্টকে দেখিয়ে। আমরা নির্বাচনী বৈতরণী পার হব সারা পৃথিবীর বুকে ভারতের যে আজকে আত্মমর্যাদা, মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত, তাকে দেখিয়ে। আমরা বিকাশকে দেখিয়ে নির্বাচনী বৈতরণী পার হব, রাম মন্দির নয়। আপনি এই কথা বলছেন, কিন্তু এই রাস্তা নির্মাণের কথা বললেন। অটল সেতুতে দেখা গিয়েছে যে ক্যাগের রিপোর্ট বেরিয়েছে যে সব থেকে বেশি পরিমাণ কিলোমিটার প্রতি খরচ করা হয়েছে, এবং তারপর আপনি যে বিষয়টা উত্থাপিত করলেন যে আমরা দেখাবো মানুষজনকে যে আমরা চাকরি দিয়েছি। বেকারত্বের হার তো ভারত এখন সব থেকে বেশি। এই বিষয়ে আপনাকে এই সবগুলো কে পড়ায়? বেকারত্বের হার ভারতে কোন রিপোর্ট? আপনি কোন রিপোর্ট? সমীক্ষা দেখুন। কোন সমীক্ষা?
কোন সমীক্ষা? আপনি আমাকে একটা কথা বলুন না। কদিন আগে এরকমই একটা সমীক্ষা নিয়ে আপনারা এত চেঁচামেচি করলেন যে হাঙ্গার স্ট্রাইকে ভারতের মান হচ্ছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান তাদের পরে। আপনি যখন বলেছিলেন আপনাদের লজ্জাও করেনি, রাগ করবে না, তুমি আমার থেকে অনেক 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 ছোট, আমি তোমায় বলছি না, আমি সংবাদ কুলকে বলছি যে তারা এই প্রশ্নগুলো তুলেছিলেন। আচ্ছা, যে প্রশ্নগুলো তুলেছিল যে তাদের থেকে হাঙ্গার ইন্ডেক্সে আমরা পিছিয়ে নিয়তি, হ্যাঁ আমরা জনসংখ্যা এগিয়ে, না না, হাঙ্গার ইন্ডেক্সে আমরা তাদের থেকে পিছিয়ে, আমার খারাপ লাগে সেই দেশগুলো সব পৃথিবীর মানচিত্র থেকে উঠে গেল। আজকে পাকিস্তানকে আমরা যদি আটা না পাই ওরা না খেয়ে মরবে। শ্রীলঙ্কা দেশটায় দেখলাম রাজার প্রাসাদে পাবলিক শুয়ে আছে, রাজার পুকুরে, রাজার পুকুর বলা ভুল, জলাশয়, হ্যাঁ সেখানে সরোবরে স্থানীয় নাগরিকরা সাঁতার কাটছে। দেশগুলোই উঠে গেছে। যে সমস্ত দেশগুলোকে আমাদের থেকে আগে রাখা হয়েছিল, কদিন আগে দেখলাম আদানির ব্যবসা উঠে যাবে, আদানির শেয়ার ঝরঝর ঝরঝর করে পড়ে গেল, সারা দেশে এই বামেরা, এইখানে ভামেরা সবাই চিৎকার করতে লাগলো। কোথায় সে কি? আজকে একবিংশ শতাব্দীতে বসে আপনারা এই মরীচিকার পেছনে দৌড়ান কেন? কারা দিয়েছে এই সব সার্টিফিকেট? আগে তো বলতে হবে। শুনুন, প্রথম কথা হচ্ছে আমি বলেছি কর্মসংস্থান। ম্যাডাম, আজ থেকে 10 বছর আগে আপনার তখন জ্ঞান নিশ্চয়ই ছিল, তখন কাউকে দেখেছেন পোর্টাল বলে কোনো বস্তু নিয়ে? দেখেছেন ফেসবুকে ছবি তুললে পয়সা রোজগার করা যায়, ভিডিও তুলে পয়সা রোজগার করা যায়? আপনি দেখেছেন? হ্যাঁ কি না বলুন না, দেখেননি তো? কারণ আজকে আপনারা বলুন তো, আপনারা তো ইউটিউবার, প্র্যাকটিক্যাল টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এটা কে করেছে সবকিছু আজকে? আচ্ছা আপনি বলুন তো, রাশিয়ায় কি, রাশিয়া মানে অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশগুলো, ধরুন পাকিস্তান ধরুন, সেখানে এত চলে? সেখানে ইন্টারনেট এত সস্তা? আজকে থেকে 10 বছর আগে আপনি 1 জিবিতে 1 মাস কাটাতেন, এখন 1 জিবি 1 ঘন্টায় শেষ করেন আপনি, অথচ রেট পড়ে গেছে। কি উত্তর দেবেন তার? আপনার যদি ইন্টারনেটটা দামি থাকতো এই দেশে, আপনি এই ব্যবসাটা করতে পারতেন? একই না বলুন না? আপনার মনে হবে রাত 3টের সময় আমার ওষুধ চাই, সুইচ টিপবেন মোবাইলে, ওষুধ নিয়ে হাজির। হ্যাঁ, লাস্ট মোমেন্ট অ্যাপ, সারাদিন বিজ্ঞাপন দেখছে, সঙ্গে সঙ্গে ওষুধ মুখের গোড়ায় চলে এলো। আপনি এখান থেকে আগে ট্যাক্সি করে ডাকতাম, ট্যাক্সি অটো কিছুই আসতো না, এখন একবার টিপুন ঘরের দোরগোড়ায়। আপনি মনে করেন এই মোটর সাইকেলে স্কুটারে করে যাব, এখান থেকে 10 কিলোমিটার যাব 50 টাকায় 60 টাকায়। মানুষের কাছে সময়ের দাম বেশি, মানুষ তো যাচ্ছে। আপনি অফিস টিফিন নিয়ে যেতে ভুলে গেছেন, বৌদি টিফিনটা রেডি করে দেয়নি, হ্যাঁ আপনি এখান থেকে টিপে দিলেন, আপনার বাড়ির টিফিন ওখানে পৌঁছে গেল। কি বলছেন আপনি? কত লক্ষ ছেলে, কত কোটি ছেলে এই ব্যবসায় যুক্ত হয়েছে। আজকে যারা বেকার, যারা চাকরি করে, আপনি আমাকে বুঝিয়ে বলুন, আজকে যারা একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলে যারা প্রাইভেট চাকরি করে, তারা যা পায়, একটা ছেলে যে ছেলেটা এই মানে অনলাইন অ্যাপে কাজ করে, ডেলিভারির কাজ করে যারা, তারা তার থেকে ডবল পায়। সবটা ওই সরকারি চাকরিতে নিজেকে সীমাবদ্ধ রাখবেন না, সবটা সরকারি চাকরিতে নিজেকে সীমাবদ্ধ রাখবেন না। এই কর্মসংস্থানের কথা বলা হয়েছে, কর্মসংস্থান হয়নি। এগুলো আসলে দেখুন, কারো দৃষ্টি হচ্ছে সামনের দিকটা পুয়োর, কারো দৃষ্টি দূরের দিকটা পুয়োর। কেউ শুধু সামনেরটা দেখতে পায়, দূরটা দেখতে পায় না, কেউ দূরটা দেখতে পায় না, সামনেটা দেখতে পায়। এখন আপনি কি দেখবেন সেটা আপনার ইচ্ছে। একটি সমীক্ষার রিপোর্ট এটাও বলছে দেশের বুকে 10টা নোংরাতম শহর কিন্তু পশ্চিমবঙ্গের বুকে অবস্থিত, এবং তার সঙ্গে কলকাতা, হাওড়া এগুলো একদম শীর্ষস্থানে রয়েছে। আপনি তো কলকাতা পৌরসভার কাউন্সিলর, আপনার ওপর কি দায়বর্তায় না? হ্যাঁ, একদম দায়বর্তা। আমি যদি কাউন্সিলর না হতাম, কাউন্সিলর বলে লজ্জা পাই, যন্ত্রণা পাই আরো বেশি, যদি না হতাম তাহলেও দায়বর্তায়। আমরা ট্যাক্স দিই, আমরা এখানকার নাগরিক। আমি তো আর গিয়ে বাইরে গিয়ে বলতে পারবো না কি আমি দিল্লিতে থাকি, আমি বোম্বেতে থাকি, বলতে পারবো না। এটা আমার মাদারল্যান্ড, আমি এখানে জন্মেছি, এখানে মরতে চাই, আমি মনে করি এটাই আমার জায়গা। কেউ বলেছিল কলকাতাকে লন্ডন করে দেবে,
তার সামনে মাইকটা একবার কি ধরুন না, দায়িত্ব তো তার ছিল। লজ্জা তো আমরা পাচ্ছি, সে তো লজ্জা পাচ্ছে না, দোকান কাটা। আগামী পুরসভা অধিবেশনের বিষয়টা নিয়ে কথা বলবেন? কথা বলে কি হবে, কে শোনে ওখানে, কে শোনে আমার কথা? হ্যাঁ, ওখানে যারা বসে আছে তারা তো সব কান কাটা, ব্রেনলেস, হার্টলেস সব পিপল ওখানে বসে আছে, তারা কি শুনবে আমাদের কথা? হ্যাঁ, তারা তো নিজেদের বাঁচাতে ব্যস্ত। কে কত কোটি মেরেছে, এরা শুধু টাকা খেতে ব্যস্ত। কাউন্সিলর মানে আজকে হচ্ছে রেজিস্টার্ড তোলাবাজ। লোকের নাম পাল্টে স্কোয়ার ফুটে রেখে দিয়েছে তাদের নাম। লজ্জা করে না? সেদিনও লজ্জা করে। আর যখন একটা সমীক্ষার রিপোর্ট দেয় যে কলকাতা সবচেয়ে নোংরা শহর, তখন যন্ত্রণা। পশ্চিমবঙ্গেই 10টা রয়েছে, ভাটপাড়া, রিষড়া, কল্যাণী, সব জায়গাগুলো। দেখুন, ভাটপাড়া, রিষড়া, কল্যাণীকে মমতা ব্যানার্জি বলেনি লন্ডন বানাবে, কলকাতাকে লন্ডন বানাবে বলেছিল। আর আমি কলকাতাবাসী, ভাটপাড়ার নাম থাকলে বাঙালি হিসেবে নিশ্চয়ই লজ্জা পাবো, কিন্তু কলকাতার নাম থাকলে আরো লজ্জা পাবো। কারণ ভাটপাড়ার লোকেরা যখন দিল্লিতে যায়, তখন তাকে জিজ্ঞাসা যদি করা হয় তুমি কোথায় থাকো, সে বলে আমি কলকাতায় থাকি। সে বলে না কখনো যে আমি ভাটপাড়ায় থাকি, মানুষ চিনবে না তো। অতএব আইডেন্টিফিকেশন কলকাতা পুরসভার অনেক বেশি, অতএব লজ্জাও আমাদের বেশি। এটা যন্ত্রণার। এই ব্যর্থতার দায় আমারও, এই ব্যর্থতার দায় আপনারও। আপনারা এমন সব অপদার্থদের, ছাগল, বাঁদর, কুকুর এসব বললাম না, এমন সব লোকেদের দায়িত্ব দিয়েছেন, তাদের থেকে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যায় না। এই যে দেখা যাচ্ছে আগামী দিনে লোকসভা নির্বাচন আসতে চলেছে, আপনি বললেন রাম মন্দির ইস্যুকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে অন্তত নির্বাচন হবে না। আপনার মানে মনে হয় কি পশ্চিমবঙ্গে রাম মন্দির ইস্যুকে কেন্দ্র করে ভারতেই কোথাও হবে না, উন্নয়নকে, বিকাশকে দিয়েই ভোট হবে। আচ্ছা, নিয়োগ দুর্নীতি নিয়ে পঞ্চায়েতে এত বেশি চোরমুক্ত পঞ্চায়েত করার শপথ হলো, আমি লোকসভায় হবে কি? আচ্ছা, রাম মন্দির ইস্যুতে থেকেই 5টা রাজ্যে ভোট হয়েছে। আচ্ছা, আমি দাঁড়ান না, আমি শেষ করে নি। আমি বলছি 5টা রাজ্যে কি আপনার এই রাম মন্দির ইস্যুতে ভোট হয়েছে? না, হয়নি তো। তাহলে কোথাও আমরা জিতেছি, কোথাও আমরা হেরেছি। হিমাচলে আমরা হেরেছি, রাম মন্দির ইস্যুতে তো হয়নি। তখন কদিন আগে রাম মন্দিরের, আজকে এটা 15 দিন আগে, ওটা হচ্ছে 1 বছর আগে, 6 মাস আগে, 2 মাস আগে। এই কটা ভোট তো গেল 2 মাস 3 মাস আগে, 5টা ভোট তো একই রাম মন্দির ইস্যুতে তো হয়ে যেতে পারতো। এসব তো হয়নি। এখানেও হবে না, এখানেও হবে না। এখানে ভোট হবে এই যে আপনি বলছিলেন কয়লা, বালি, দুর্নীতি, অমুক তমুক, এই মমতার বিরুদ্ধে ভোট হবে, মোদির পক্ষে ভোট হবে, নো ভোট টু মমতা হবে, নো ভোট টু। আমি শুধু অনুরোধ করব আপনাদের মধ্যে দিয়ে যে দেখুন, ঈশ্বরের কাছেও আমরা চাই যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন। যখন চাই তখন আমরা বলি উপোস করব, কেউ বলে রোজা করব, কেউ বলে ফাস্টিংয়ে থাকবো, কেউ বলে জোড়া পাঁঠা বলি দেব, কেউ বলে চাদর চড়াবো, কেউ বলে মোমবাতি জ্বালাবো। আমরা কেউ বলি বুক চিরে রক্ত দেব, হ্যাঁ, কেউ বা মাতমের মধ্যে দিয়ে রক্ত দেয়। ঈশ্বর যে আমাদের সৃষ্টি করেছে, আমরা তার কাছে যখন চাই, আচ্ছা, একটা ভালো সরকার, একটা ভালো দেশ, একটা ভালো সরকারই একটা ভালো দেশ দিতে পারে। আমরা তার কাছে যখন চাই, তখন আমরা তাকে কি দিই? নিজের ভোটটাও দিতে আসি না, নিজের ভোটটাও দিতে বেরোই না। আমি শুধু বাঙালি ভারতবাসীর কাছে অনুরোধ করব, যাকে খুশি ভোট দিন, নিজের ভোটটা নিজেরা দিন, ভোটটা দিন। দেশের জন্য আপনি একটাই কাজ করুন। রাজ্যবাসী অভিযোগ করে ভোট দিতে গিয়ে দেখি ভোট হয়ে গিয়েছে, জাননি বলে হয়ে গিয়েছে। সকাল সকাল দাঁড়িয়ে পড়ুন লাইনে, সকাল সকাল দাঁড়িয়ে পড়ুন। 2টো লোক তাতে আক্রান্ত হতে পারেন, কিন্তু গণতন্ত্র রক্ষিত হবে। 2টো লোকের প্রাণের থেকে, 10টা লোকের প্রাণের থেকে গণতন্ত্রের দাম বেশি। কিন্তু 10 জন লোক যদি এগিয়ে না আসে, তাহলে ভারতবর্ষ আগামী দিন বাঁচবে। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবঙ্গে এবার সে ভোট হতে পারবে না। আমি অনুরোধ করব খালি যে আপনি ভাবুন, আমার পাড়ার লোকেদের মতবাদ, আমার এই 4টে অঞ্চলের লোকেদের মতবাদ ঢাকা পড়ে যায়, ধরুন পার্ক সার্কাসের একটা অঞ্চলের লোকের মতবাদে। পার্ক সার্কাস, আমি কথার কথা বলছি, আমি জাস্ট লোকেশন বলছি, যে আমার শিয়ালদা অঞ্চলের লোকের মতবাদ চাপা পড়ে যায় ধরুন মল্লিক বাজার অঞ্চলের একটা অঞ্চলের লোকের ভোটে। কারণ কি? এটা একটাই কনস্টিটিউয়েন্সি। কারণ কি? ওখানে তারা, ওই অঞ্চলের মানুষ, তারা সবাই ভোট দেয়। আমরা সবাই ভোট দিই না।
আমরা সবাই যেন ভোটটা দিই, যাকে খুশি দিন, যাকে খুশি দিন, নিজের ভোট নিজে দিন এবং দিন, দেশের জন্য এইটুকু করুন, এটাই আমার আবেদন। তৃণমূল সুপ্রিমো যখন বলছেন রাম মন্দির উদ্বোধন আমি যাব না, তখন দেখা যাচ্ছে জুন মালিয়া নিজস্ব কেন্দ্রে মেদিনীপুরে একটি মন্দির, রাম মন্দির উদ্বোধন করে ফেললেন। একদিকে দেখা যাচ্ছে রাম মন্দিরের বিরোধিতা, অন্যদিকে রাজ্যের বুকে রাম মন্দির উদ্বোধন, কি বলবেন? লোহে লোহে কো কাটতা হ্যায়, বড় বিপদে পড়েছে বেচারিরা। হ্যাঁ, আমি জুন মালিয়া লেভেলে নেমে আর কি বলবো, উনি ভালো অভিনেত্রী, উনি পলিটিশিয়ান নিয়ে আমি আর কি বলবো, এক। আর দুই হচ্ছে মমতা ব্যানার্জিকে আমি একটা প্রশ্ন করি, মমতাদি বা এখনকার যারা এরা আছেন, যারা বামপন্থীরা আছেন, কংগ্রেসীরা যারা আছেন, আইএনসি মানে লোকে বলছে আই এম নট কামিং, আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, বলে দিন, আজকে দাঁড়িয়ে বলে দিন, আর ক বছর বাদে ভারতবর্ষের বুকে যে মসজিদ রাম মন্দিরের পাশে হতে চলেছে, বলে দিন, আমরা সেটাকেও বয়কট করব। হবে না, ওরা জানিয়ে দিয়েছেন, ওরা দানের জমিতে মসজিদ তৈরি হবে না, দানের জমিতে মসজিদ তৈরি হবে না। সে যাই হোক, যেখানেও কোনো মসজিদের মুখ্যমন্ত্রী যখন ঘোমটা পরে, পরে হিজাব পরে যখন নামাজ পড়ে, হ্যাঁ, এগুলো অ্যাপিজমেন্ট পলিটিক্স আপনারা বোঝেন। হ্যাঁ, এখন রাহুল গান্ধী সে কি করে যাবে, সে তার প্রপিতামহের কথা চিন্তা করে, সে তার প্রপিতামহের কথা চিন্তা করে সে যেতে পারে না। হ্যাঁ, ফিরোজ খান থেকে সে চিন্তা করে, প্রপিতামহ না, পিতামহের কথা চিন্তা করে, সে কি করে যাবে? ভারত জোড়ো ন্যায় যাত্রায় বেরিয়েছেন রাহুল গান্ধী অন্যায়ের প্রতিবাদে ন্যায় আনতে। হ্যাঁ ঠিকই, ভারত যুদ্ধে তো উনি নামবেন, ওনার প্রপিতামহ ভারত ভেঙেছিলেন, পাকিস্তান সৃষ্টি করেছিলেন, আর তার সুযোগ্য নাতি হয়ে, নাতি নয় আর কি হবে, পুঁতি হবে হয়তো, হ্যাঁ, তিনি এখন ভারতকে জুড়তে নেমেছেন। ভালো কথা, ভালো, এতে ভালো। হ্যাঁ, যে কোনো পজিটিভ যে কোনো জিনিসই ভালো, দেশের জন্য ভালো হলে, শব্দটা তো ভালো, কাজ কংগ্রেসের হোক না হোক, এতে তো জাতীয়তাবোধ জাগে, খারাপ কথা, ঠিকই আছে, কিন্তু মাথায় রাখতে হবে যে নেহেরুজি ওনার মায়ের বাবা, ওনার ঠাকুমার বাবা, ওনার মাতামহ না কি হচ্ছেন, যাই হোক অতটা আমি ঠিক জানি না, তিনি দেশটাকে ভেঙেছিলেন, আর তার পরিবারেরই আর একজন জুড়তে নেমেছে, এটা ভালো কথা। ঠাকুর দাদার বা তার মানে ওই তার কি বলবো, বংশজ যে অন্যায়, যে ভুল, যে ত্রুটি ছিল, সেই ত্রুটির উনি শোধরাতে নেমেছেন, এটা ওদের নিজেদের ব্যাপার। লোকসভায় ভারতবর্ষ অটুট আছে, অটুট থাকবে। লোকসভায় প্রভাব পড়বে, 5টা নির্বাচনে পড়েছে, যদি 5টা নির্বাচনে না পড়ে থাকে লোকসভায় কি হবে? দেখুন, লোকসভায় কিচ্ছু হবে না, লোকসভা ফালতু, এর ওয়াক ওভার গেম, 400 সিট পাবে, মোদিকে ভোট হবে, আর কিছু হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন।